আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধে রণকৌশলের যে ভাষা আমরা দেখি তার অনেক কিছু এই যুদ্ধে কার্যকর নয়। দুই পক্ষের মধ্যে যুদ্ধে প্রতিপক্ষের ওপর আক্রমণের সক্ষমতা, সংঘাতের বিস্তার, নানামুখী সামরিক চাপ কিংবা পারমাণবিক সক্ষমতা দিয়ে বিচার করা হয়। ইরান কিভাবে এই যুদ্ধে লড়াই করবে এবং টিকে থাকবে তা বোঝার জন্য আমাদের সামরিক হিসাব নিকাশের ঊর্ধ্বে নজর দিতে হবে। আমাদের বুঝতে হবে সেই নৈতিক জগৎকে যার মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্র ইরান তার সক্ষমতা, ক্ষয়ক্ষতি এবং সহনশীলতা বা টিকে থাকার সামর্থ্যকে সংজ্ঞায়িত করে। ইরানের সেই অন্তর্নিহিত শক্তির নানা দিক নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। লিখেছেন নাজমুল হাসান। ইরান শুধু আক্রান্ত হওয়া কোনো রাষ্ট্র নয়, এটি এমন একটি রাষ্ট্র যার আদর্শিক ভিত্তি দীর্ঘকাল ধরে শিয়া রাজনৈতিক ধর্মতত্ত্বের উপর প্রতিষ্ঠিত। যে রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছে শাহাদাত, আত্মত্যাগ এবং পবিত্র প্রতিরোধের মাধ্যমে। যুদ্ধক্ষেত্রে কোনো দেশের জন্য এই চেতনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যুদ্ধ কেবল অস্ত্র দিয়ে হয় না, ন্যারেটিভ এবং মূল্যবোধ দিয়েও লড়তে হয়। রমজান মাসে মার্কিন ইসরায়েলিরা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে। এরপর লাগাতার বোমা বর্ষণের মধ্যেও তেহরানের মানুষ রাতভর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শোকের অনুষ্ঠান পালন করে। এরপর দেশটির যত নেতাকে হত্যা করা হয়েছে প্রত্যেকের ক্ষেত্রে তা ধারাবাহিকভাবে চলছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের আধা সামরিক বাহিনী বাসিজের সদস্যদের মধ্যে এমন মানুষ রয়েছেন যারা ইসলামী শাসনের জন্য শহীদ হিসেবে মৃত্যুবরণ করতে প্রস্তুত। এর অর্থ এই নয় যে ইসলামী প্রজাতন্ত্র অপরাজেয়। এর অর্থ আরও জটিল। দেশটির শত্রুরা আশা করেছিল সহিংসতার মাধ্যমে এই রাষ্ট্রকে দুর্বল করা যাবে, কিন্তু তা হয়নি, হবেও না। বরং এই আক্রমণ পুরো দেশের চিত্র পাল্টে দিয়েছে। দেশটির প্রতীকী ও নৈতিক কাঠামোকে পুনরুজ্জীবিত করেছে, যার মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্র কয়েক দশক ধরে টিকে আছে। ইসলামী প্রজাতন্ত্র কখনোই শুধু একটি আমলাতান্ত্রিক রাষ্ট্র ছিল না। শুরু থেকেই এটি নিজেকে একটি নৈতিক প্রকল্প হিসেবে উপস্থাপন করেছে, যা সার্বভৌমত্বকে পবিত্র ইতিহাসের সাথে একীভূত করেছে। সেই ইতিহাসের আবেগ এবং প্রতীকী দিকটি আছে শিয়া স্মৃতিতে। 680 সালের কারবালার যুদ্ধে, যেখানে উমাইয়া বাহিনী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হুসাইন এবং তার সাথে থাকা ক্ষুদ্র দলটিকে নির্মমভাবে হত্যা করেছিল। শিয়া ঐতিহ্যে কারবালার ঐতিহাসিক ঘটনাটি অন্যায় শক্তি, নিরপরাধের কষ্ট, ন্যায়সঙ্গত প্রতিরোধ এবং আত্মত্যাগের প্রতীক। এই ঘটনা বিশ্ববাসীদের মনে করিয়ে দেয় নিপীড়িত হওয়া মানেই পরাজয় নয়, কষ্ট সহ্য করা সত্যের পক্ষে থাকা ঈমানের বৈশিষ্ট্য। মৃত্যু হতে পারে শাহাদাত বা সাক্ষ্য। এ কারণেই শাহাদাত ইসলামী প্রজাতন্ত্রের আত্মপরিচয়ের কোনো ছোট বিষয় নয়, বরং এটি তাদের অন্যতম প্রধান সাংগঠনিক আদর্শ। বছরের পর বছর ধরে ইরানের বর্তমান শাসক গোষ্ঠী নিজেকে ন্যায়পরায়ণ, সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ বিরোধী হিসেবে প্রতিষ্ঠা করেছে। তারা নিজেদের অপমান ও বৈদেশিক আগ্রাসনের বিরুদ্ধে এক পবিত্র সংগ্রামের রক্ষক হিসেবে উপস্থাপন করে। এভাবে নিজেদের বৈধতা অর্জন করেছে। যে রাজনৈতিক ধর্মতাত্ত্বিক ব্যবস্থা আত্মত্যাগের পবিত্রকরণের উপর ভিত্তি করে গড়ে ওঠে, তারা যে কোনো আক্রমণকে নিজেদের নৈতিক জগতের অংশ হিসেবে গ্রহণ করে নিতে পারে। বাইরের জগতের কাছে ধ্বংসলীলা মনে হয়, তাকে তারা ভেতর থেকে আত্মত্যাগ, সহনশীলতা এবং বিশ্বস্ততা হিসেবে ব্যাখ্যা করতে পারে, যেখানে মৃত্যু নিজেই রাজনৈতিকভাবে ফলপ্রসূ হয়ে ওঠে। আত্মত্যাগের এই ধারণা কেবল তাত্ত্বিক নয়, বর্তমান যুদ্ধে ইরানের কৌশল ক্রমেই সহনশীলতা এবং দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে মোড় নিচ্ছে। শত্রুর চেয়ে বেশি সময় টিকে থাকা, আঘাত সয়ে নেয়া, জ্বালানি সরবরাহ বিঘ্নিত করা এখন ইরানের প্রধান কৌশল। ইরান এই বাজি ধরেছে তাদের আগে ওয়াশিংটন ও তার মিত্র দেশগুলোর রাজনৈতিক সংকল্প ভেঙে পড়বে। বিভিন্ন প্রতিবেদনে দেখা যাচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতি সত্ত্বেও বোমা বর্ষণের মুখে দেশটির ভেতরে ভেঙে পড়ার কোনো দৃশ্যমান লক্ষণ নেই।
8 বছরব্যাপী ইরান ইরাক যুদ্ধের স্মৃতি ইরানকে দীর্ঘস্থায়ী চাপ মোকাবেলায় টিকে থাকার অভিজ্ঞতা এবং আত্মত্যাগের এক টেকসই সংস্কৃতি উপহার দিয়েছে। এজন্য ইরানি জনগণকে চড়া মূল্য দিতে হয়েছিল, কিন্তু এই যুদ্ধ তাদের জন্য বড় ধরনের শিক্ষার বিষয়। এই যুদ্ধের মাধ্যমে তারা শিখেছে বিদেশি সাহায্য ছাড়া কিভাবে টিকে থাকতে হয়, স্বনির্ভরতা অর্জনের পথ বের করতে হয়। ইরানের সব মানুষ যে এখন ঐক্যবদ্ধ এর পেছনে ধর্মতাত্ত্বিক প্রভাব কাজ করছে এমন নয়। অনেক ইরানি যারা ইসলামী প্রজাতন্ত্রকে ঘৃণা করেন তারা হয়তো জাতীয়তাবাদ, ভয় কিংবা সামষ্টিক শক্তির আশঙ্কায় বৈদেশিক আক্রমণের বিরোধিতা করতে পারেন। আর এটাই হলো আসল পয়েন্ট। বাইরের সহিংসতা দেশটির ভেতরের নৈতিক সীমারেখাগুলোকে অস্পষ্ট করে দিতে পারে। এটি জনপরিসরকে সংকুচিত করে, অবরুদ্ধ মানসিকতা তীব্র করে, রাষ্ট্রকে আবারও দমনপীড়নকারীর বদলে জাতির রক্ষক হিসেবে নিজেকে জাহির করার সুযোগ করে দেয়। ঘরোয়া ক্ষোভ যখন বাইরের হুমকির কারণ হয় তখন ইসলামী প্রজাতন্ত্র লাভবান হয়। শান্তিকালীন সময়ে এর ব্যর্থতাগুলো প্রকাশিত হয়, যুদ্ধকালীন সময়ে মানুষ আরও বেশি সংহত হয়। বিদেশি ও অবৈধ আক্রমণের মুখে ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্ব এক লড়াকু অভিভাবক হিসেবে আবির্ভূত হয়েছে। একথা সত্য, ইসলামী প্রজাতন্ত্রের ধর্মতত্ত্ব সার্বজনীনভাবে গ্রহণযোগ্য। অনেকে মনে করেন ইরানের পরবর্তী নেতৃত্ব অনুগত সমর্থকদের ভিত্তি দুর্বল হয়ে পড়ছে, তারা বৈধতা নিয়ে দীর্ঘমেয়াদী সংকটের মুখোমুখি হতে পারে। কিন্তু রাজনৈতিক ধর্মতত্ত্ব কার্যকর হওয়ার জন্য সবার বিশ্বাসের প্রয়োজন হয় না। কষ্টকে সংহতিতে রূপান্তর করার জন্য এটি কেবল পর্যাপ্ত সংখ্যক বিশ্বাসী, প্রতিষ্ঠান, আচার অনুষ্ঠান এবং বিদেশি আগ্রাসনের প্রতিরোধের মাধ্যমে সম্ভব। এটাই বর্তমান যুদ্ধকে নৈতিক ও রাজনৈতিকভাবে বিপজ্জনক করে তুলছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি মনে করে প্রচণ্ড শক্তি প্রয়োগ করলেই ইসলামী প্রজাতন্ত্রের অস্তিত্বের ভিত্তি ধসে পড়বে, তবে তারা সম্ভবত যে রাজনৈতিক ধর্মতাত্ত্বিক ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করছে সেটা বুঝতে মারাত্মক ভুল করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব বাগাড়ম্বরও কোনো কাজে আসেনি। ইরানের প্রতি তার শর্তহীন আত্মসমর্পণের দাবি ইরানের জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। তার এই ঘোষণা কেবল উত্তেজনাই বাড়িয়েছে। এটি ইসলামী প্রজাতন্ত্রকে ঠিক সেই ধরনের এক বৈরী শত্রু উপহার দেয় যা তাদের নিজস্ব বয়ানে বর্ণনা করা সহজ। ধর্মনিরপেক্ষ কৌশলগত ভাবনায় সক্ষমতা ধ্বংস করার মাধ্যমে প্রতিপক্ষকে দুর্বল করে, কিন্তু একটি রাজনৈতিক ধর্মতাত্ত্বিক ভাবনায় তা পবিত্র উদ্দেশ্যকে নিশ্চিত করার মাধ্যমে শক্তি যোগাতে পারে। একটি আদর্শিক রাষ্ট্র যখন নিজেকে পবিত্র প্রতিরোধের চশমায় দেখে তখন তারা হয়তো কমান্ডার, অবকাঠামো এবং ভূখণ্ড হারাতে পারে, তবুও প্রতীকীভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অর্জন করতে পারে। এটি অর্জিত হয় শাহাদাতের ভাষা ব্যবহারের মাধ্যমে। আদর্শিক রাষ্ট্রগুলোর বিরুদ্ধে যুদ্ধের অন্যতম ট্র্যাজেডি হলো বাইরে থেকে যত বেশি তাদের আক্রমণ করা হয়, ভেতর থেকে টিকে থাকার জন্য প্রয়োজনীয় মিথ বা রূপকথাগুলোকে পুনরুত্থান করা তাদের জন্য তত সহজ হয়ে যায়। ইসলামী প্রজাতন্ত্র কিভাবে টিকে থাকে তা যদি আমরা বুঝতে চাই তবে আমাদের দেখতে হবে যে তাদের টিকে থাকা কেবল সামরিক বা প্রাতিষ্ঠানিক নয়, বরং এর একটি প্রতীকী দিক আছে। এর মূল ভিত্তি হল আঘাতকে নৈতিক কর্তৃত্বে রূপান্তর করার সক্ষমতা। ঠিক এই কারণেই ধর্মীয় দিকটি গুরুত্বপূর্ণ। এই যুদ্ধ কেবল ধর্মের উপর ভিত্তি করে হচ্ছে না বলে নয়, বরং ধর্ম, কষ্ট ও দুর্ভোগকে রাজনৈতিক তাৎপর্যে রূপান্তর করতে সাহায্য করে। ইসলামী প্রজাতন্ত্র যখন পাল্টা আঘাত করতে পারে তখন তারা শক্তিশালী। আবার যখন তারা পর্যাপ্ত মানুষকে এই বিশ্বাস করাতে পারে আক্রমণ সয়ে নেয়াটাই এক ধরনের বিজয়, তখন তারাও সমান শক্তিশালী। তাই ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ একটি বিস্ময়কর বৈপরীত্য বা প্যারাডক্স তৈরি করতে পারে। এটি হয়তো রাষ্ট্রের বস্তুগত ভিত্তি দুর্বল করে দিতে পারে, কিন্তু একই সাথে সেই পবিত্র চেতনাকে ধারণ করে যার মাধ্যমে রাষ্ট্রটি এখনো টিকে আছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।